মোহাম্মদ ইউনূস আপনার নেতৃত্বে গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না। এই দেশে বন্দর, করিডোর সবকিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে। বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না, আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে, নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি। সেই সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আপনি আশ্বস্ত করেছিলেন, আবার আপনি সরে গেলেন। আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই। যদি তাই মনে করেন, আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে। ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাভিলাষ প্রণয়ন করছে। তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে। আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আপনি কি চান এই নির্বাচনের জন্য
আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক, এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক, হুঁশিয়ার করে দিতে চাই। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, সম্মানিত জন, আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। যাদের কথায়, যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন, সেই ফ্যাসিবাদের দূষরদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। আমরা আগেও বলেছিলাম, আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফ্যাসিবাদের দূষর আছে, আমরা চিহ্নিত করে দিয়েছিলাম। এখন কিছু বিদেশিদের দূষর আছে, আমরা এখন তাদের অপসারণের কথা বলছি। আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে, যারা আপনাকে পরামর্শ দিচ্ছে, বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই, তাদেরকে আপনি অপসারণ করুন। না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয় প্রকাশ করি। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি। আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে, এই সরকার আসার অনেক পূর্বে ১.৫ বছর আগে ৩১ দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, রাজপথে রক্ত দিতে হয়েছে। তারুণ্যের রক্তে ভেজা সেই রাজপথ, সেই বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের জন্য উন্মুক্ত গণতন্ত্রের মাঠ এখন আছে। আমরা সেই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশে সমৃদ্ধশালী গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই তারুণ্যকে অ্যাম্বাসাডরের ভূমিকা পালন করতে হবে। কি আপনারা রাজি? আপনারা সেই বাংলাদেশ চান যেই বাংলাদেশে কোনোদিন ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হবে না, যেই বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে না, যেই বাংলাদেশে কোনোদিন স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে না, যেই বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত, স্বাধীন, নিরপেক্ষ, গণতান্ত্রিক, মানবিক, সাম্যভিত্তিক বাংলাদেশ। আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুড কার্ডে রাস্তায় ব্যবসা নামা লাগে, ধরেন হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি, আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন, কি ম্যাজিস্ট্রেট আমার ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে পড়া না আপনার? আমি কি কামলা দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কার্ড ভাঙবেন কেন? আপনি আমার কার্ড ভাঙবেন কি হই বাবা? আস্তে আস্তে এগুলো তো নেয়ার কিছু নিচ্ছেন কেন? যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার
বা এখনই কার্যকর করার প্রয়োজন হতে পারে, সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি। যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে, যে নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত, এই জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত। এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। আসুন আমরা তাদের কাছে যাই। আমরা বলেছি নির্বাচনের দিনে, একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু না, তাদের কথাই মানতে হবে। যারা আজকে পিআর করছে, তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন, প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির 7 এই যে আমিডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে। তারা আপনাদের দোসর হয় কিভাবে আন্দোলনে? যারা বিগত 16 বছরে ফেসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করা সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে। আমরা চাই সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকুক। আমরা সবাই চাওয়া উচিত ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রেখে এটাকে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফেসিবাদী শক্তিকে আমরা নির্বাসনে দেই। সুতরাং আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। 2 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, কোনো জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না, জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না। একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না, যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না, সেরকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না। যেই দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী 56% মানুষ পিআর পদ্ধতি কি তাই বুঝে না, সেই জায়গায় 70% লোক নাকি পিআর চায়, সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না। এরকম বিভ্রান্তকর তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো, 1 বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি? ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি। ওনাকে ভোগ বিলাসিতা করার জন্য এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসায়নি। আমরা সংস্কারের নামে কি দেখেছি? ডক্টর ইউনূসের 450 কোটি টাকা মওকুফ করতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের শতাধিক মামলা প্রত্যাহার করতে দেখেছি। সংস্কারের নামে দেখেছি ডক্টর ইউনূসের ম্যান পাওয়ার লাইসেন্স পেতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের আগামী 10 বছরের ট্যাক্স মওকুফ করতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের গ্রামীণ ইউনিভার্সিটি। তারা তাদেরটা 16 আনা বুঝে নিচ্ছে, নেক, আমাদের দুঃখ নাই।
কিন্তু আমাদের দুঃখ, তাদেরকে যারা জীবন দিয়ে ক্ষমতার মসনদে বসাইলো, তারা সেই শহীদদের বিচারের জন্য কি করেছে? আজকে 1 বছর হয়ে গেছে। দুঃখজনক, আপনারা খবর নিয়ে দেখেন, এই যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তথাকথিত আমরা যে রয়ের এজেন্ট বলি আইন উপদেষ্টা, সে আসলেই রয়ের এজেন্ট। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। তাদেরকে এর জন্য ক্ষমতার মসনদে বসানো হয় নাই। যেই কথা উপদেষ্টা আছে, অবিলম্বে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে শহীদ পরিবার জুতা পিটা করে আসিফ নজরুলকে ক্ষমতার মসনদ থেকে বসায় দেবে। এই রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই ঘুষখোর আসিফ নজরুলকে এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে ক্ষমতার মসনদে বসায় নাই। আজকে আমরা এখানে এসেছি কেন? আজকে আমরা 1 বছর হয়ে গেছে, একটা মামলার কেন এই সরকার আনুষ্ঠানিক বিচার করতে পারলো না? সে ব্যর্থ সরকার হিসেবে নিজেদেরকে মানুষের কাছে দিন দিন ব্যর্থ সরকার হিসেবে পরিচয় করতেছে। তারা আজকে বিচার নিয়ে, একটা মামলার আনুষ্ঠানিক বিচার হয়েছে না আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করেছে, তারা নিজেদের 16 আনা ভোগবিলাসিতা আর প্রটোকলের জন্য ক্ষমতার মসনদে বসেছে। আজকে শহীদের হত্যার বিচারের জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে? একটা মামলা যদি দৃশ্যমান থাকে, আমার ভাইয়ের মামলার আসামি দেখা যাচ্ছে, সেই আসামিকে আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। তাহলে বলেন, রাষ্ট্র কি বিচার করবে? এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গিয়েছে? আমরা আজকে অবিলম্বে যেই কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাগুলোর জামিন দিয়েছে, সেই বেঞ্চের বিচারপতিদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে বরখাস্ত করতে হবে, আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে। আমরা এখানে পরে অবস্থান কর্মসূচি পালন করব। ধন্যবাদ।